এই দোকানদার সাবধানে থাকো। কি হয়েছে? তোমার কাছে আসতে পারে, সাবধানে থাকো। হপ্তার টাকা কোথায়? এখনই দাও। চুপ কর, দেখাচ্ছি মজা। এই পুলিশ নাকি বিচার চাই? কি করছিস? এবার নাও, বন্ধ দাও। আরো খা। শহরের এক কোণে অবস্থিত ব্যস্ত কাঁচা বাজার। প্রতিদিন শত শত খেটে খাওয়া মানুষ এখানে তাদের জীবিকার তাগিদে দোকানপাট বসায়। রোদ, বৃষ্টি কিংবা ঝড় কোনো কিছুই এই মানুষগুলোর পরিশ্রমকে থামাতে পারে না। কিন্তু এই সাধারণ মানুষগুলোর জীবনের পিছনের গল্পটা মোটেও সহজ ছিল না। তাদের কঠোর পরিশ্রমের একটি বড় অংশ চলে যেত একদল লোভী ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার পকেটে, যারা নিয়মের তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ বিক্রেতাদের কাছ থেকে প্রতি সপ্তাহে জোরপূর্বক হপ্তা বা অবৈধ চাঁদা আদায় করত। প্রশাসনের কিছু অসাধু মানুষের কারণে পুরো ব্যবস্থাটি পচে গিয়েছিল, আর তার মাসুল দিতে হচ্ছিল এই গরিব মানুষদের। একদিন সকালে বাজারের এক বয়স্ক বিক্রেতা তার দোকানে আম সাজিয়ে কাস্টমার ডাকছিলেন। তার সাথে ছিল এক তরুণ সহকারী। তরুণটি বাজারে নতুন হওয়ায় ভিতরের নোংরার রাজনীতি এবং ভয়ের পরিবেশ সম্পর্কে তেমন কিছুই জানতো না। সে ভাবছিল সততার সাথে ব্যবসা করলে বোধ হয় শান্তিতে থাকা যায়। হঠাৎ করে বাজারের বাতাসে এক থমথমে পরিস্থিতির সৃষ্টি হলো। দূর থেকে বুটের আওয়াজ আর মানুষের ফিসফিসানি শুনে সবাই তড়িঘড়ি করে টাকা গোছাতে লাগলো। তরুণটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, চাচা, সবাই এভাবে তড়িঘড়ি করে টাকা রেডি করছে কেন? কোনো সমস্যা হয়েছে? বৃদ্ধ চাচা একটি দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত নিচু সুরে বললেন, চুপ থাকো বাবা, সাহেব আসছেন। এ বাজারে শান্তিতে টিকে থাকতে হলে আর দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে হলে এই ট্যাক্স বা ভাড়াটুকু দিতে হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে হাজির হলেন দুর্নীতিবাজ পুলিশ ইন্সপেক্টর আদিত্য রাঠোর। তার চোখে মুখে ছিল ক্ষমতার চরম অহংকার এবং নিষ্ঠুরতা। সে একে একে সব দোকানদারদের কাছ থেকে সাপ্তাহিক চাঁদা আদায় করতে লাগলো। কেউ টাকা দিতে সামান্য দেরি করলে বা নিজের অভাবের কথা প্রকাশ করলে তার কপালে জুটত অকথ্যা গালাগালি, শারীরিক নির্যাতন এবং দোকান ভাঙচুর। তরুণ সহকারীটি যখন তার ন্যায্য প্রশ্ন তুলল যে তারা তো অলরেডি সরকারকে বা পৌরসভাকে ট্যাক্স দিয়েছে, তবে পুলিশকে কেন আলাদা করে টাকা দিবে, তখন ইন্সপেক্টর আদিত্য ক্ষিপ্ত হয়ে উঠল। সে আইন ও ক্ষমতার দম্ভ দেখিয়ে তার পুরো আমের ঠেলাগাড়িটি এক ধাক্কায় উল্টে দিল। সমস্ত পাকা আম রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে কাদায় মিশে নষ্ট হয়ে গেল। আদিত্য হুঙ্কার দিয়ে বলল, গরিব মানুষ তো ঘরে বসে থাকো, বাজারে ব্যবসা করতে কে বলেছে? পরের বার বাজারে পা রাখার আগে হপ্তার টাকা রেডি রাখবে, তারপর দোকান খুলবে। বৃদ্ধ চাচা তখন কাঁদতে কাঁদতে তরুণীটিকে সান্ত্বনা দিয়ে বললেন, এখানে প্রতিবাদ করলে প্রথমে রোজি রোজগার যাবে, তারপর জীবন। এই শহরে কি কোনো সৎ অফিসার নেই যে আমাদের এই বুকফাটা আর্তনাদ শুনবে? তবে সাধারণ মানুষের সে আর্তনাদ একেবারে বৃথা যায়নি। শহরে সম্প্রতি এক নতুন আইপিএস নারী অফিসার যোগদান করেছিলেন। সাধারণ মানুষের মুখে মুখে গুঞ্জন ছিল যে এই নতুন ম্যাডাম অত্যন্ত কঠোর, সৎ এবং তিনি কোনো রাজনৈতিক নেতা বা অপরাধীকে ভয় পান না। বাজারের এই চরম অরাজকতা ও সাধারণ মানুষের উপর অত্যাচারের খবর অবশেষে বেনামি ফোনের মাধ্যমে তার কান পর্যন্ত পৌঁছালো। পুলিশ কন্ট্রোল রুমে বারবার সাধারণ মানুষের কল আসছিল যে এক পুলিশ কর্মকর্তা বাজারের গরিব বিক্রেতাদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে এবং তাদের রক্ত পানি করা টাকা অবৈধভাবে আত্মসাৎ করছে। নতুন আইপিএস অফিসার মনিকা বুঝতে পারলেন যে তিনি যদি সরাসরি পুলিশি পোশাকে এবং বিশাল ফোর্স নিয়ে বাজারে যান তবে অপরাধীরা সতর্ক হয়ে যাবে এবং সাময়িকভাবে তাদের অপরাধ বন্ধ করবে। আসল সত্য কখনো শীতাতপ নিয়ন্ত্রিত অফিসারের ফাইলের পাতায় পাওয়া যায় না, তা লুকিয়ে থাকে বাস্তব রাস্তায়। তাই তিনি এক অভূতপূর্ব ও ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করলেন। তিনি নিজের আসল পরিচয় সম্পূর্ণ গোপন করে একজন সাধারণ দরিদ্র নারী বিক্রেতার ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্ত নিলেন।
পরদিন সকালে সে কাঁচা বাজারের একটি নতুন আমের ঠেলা গাড়ি এসে দাঁড়ালো। সাধারণ সুতির শাড়ি পরা এক নারী সেই ঠেলা নিয়ে শান্তভাবে বসেছিলেন। বাজারে আসা কিংবা বাজারের কোনো বিক্রেতাই কল্পনা করতে পারেনি যে এই সাধারণ অসহায় চেহারার নারীর আড়ালে লুকিয়ে আছেন শহরের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা। পাশের এক দয়ালু নারী বিক্রেতা তাকে নতুন দেখে কিছুটা সহানুভূতিশীল হয়ে সতর্ক করে বললেন, বোন, তুমি এখানে নতুন এসেছ। একটা কথা মনে রেখো, আজ যদি কোনো পুলিশ অফিসার আসে তবে তার সাথে কোনো তর্ক করো না। সে যা চায় তা মুখ বুঝে দিয়ে দিও। ছন্দবেশী অফিসার মনিকা জিজ্ঞেস করলেন, কেন? অন্যায় হলে কেন প্রতিবাদ করব না? সে নারী বিষণ্ণ হেসে উত্তর দিলেন, এখানে কোনো ন্যায় অন্যায় চলে না বোন, এখানে শুধু ভয় রাজত্ব করে। কিছুক্ষণ পরে বাজারে বুটের শব্দ ভারী হয়ে উঠল। ইন্সপেক্টর আদিত্য তার দলবল নিয়ে বাজারে প্রবেশ করল। বরাবরের মতোই সে সবার কাছ থেকে জোর করে টাকা তুলছিল এবং সাধারণ মানুষ ভয় পেয়ে মাথা নিচু করে টাকা দিচ্ছিল। হঠাৎ নতুন আমের ঠেলাগাড়িটি দেখে সে এগিয়ে এলো এবং অত্যন্ত রুক্ষ ও অবমাননাকর সুরে বলল, কিরে, নতুন এসেছিস বুঝি? এখানকার নিয়ম কানুন জানিস না? জলদি হপ্তার টাকা বের কর। ছন্দবেশী আইপিএস অফিসার মনিকা মোটেও ভয় পেলেন না। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিলেন, আমি তো পৌরসভার সমস্ত ফি নিয়ম মেনে জমা দিয়েছি। আমি আমার কঠোর পরিশ্রমের সৎ উপার্জন ঘরে তুলি, কাউকে ঘুষ বা অবৈধ চাঁদা দেওয়ার জন্য নয়। এই কথা শুনে ইন্সপেক্টর আদিত্যের অহংকারের চরম আঘাত লাগলো। সে রেগে গিয়ে বলল, কি বললি তুই? মনে হচ্ছে কেউ তোকে আমার নাম আর ক্ষমতার কথা বলেনি। অফিসার তখন তার চোখের দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বললেন, নাম বা পদ বড় হলে কেউ আইনের ঊর্ধ্বে চলে যায় না। নিজের ব্যবহার সংযত করুন এবং সাধারণ মানুষের সাথে ভদ্র আচরণ শিখুন। আদিত্য আর নিজেকে ধরে রাখতে পারল না। সে শেষবারের মতো টাকা দাবি করল, কিন্তু মনিকা 1 টাকাও দিতে স্পষ্ট অস্বীকৃতি জানালেন এবং বললেন, অন্যায়ের সামনে মাথা নত করাটা অন্যায় করার চেয়েও বড় অপরাধ। ক্রোধান্বিত হয়ে ইন্সপেক্টর আদিত্য মনিকার আমের ঠেলাগাড়িটি এক সজোরে ধাক্কায় উল্টে দিল। চারদিকে সমস্ত আম ছড়িয়ে পড়ল। আদিত্য চিৎকার করে বলল, এখন বুঝলি তো এখানকার ব্যবস্থা কেমন? আমার এলাকায় আমাকে আইন শেখাচ্ছিস? মনে রাখিস, পরের বার যদি তোকে বাজারে দেখি তবে শুধু ঠেলা নয়, তোর ভবিষ্যৎটাই আমি উল্টে দিব। এই বলে সে সেখান থেকে চলে গেল। কিন্তু সে জানতো না যে এই ঠেলা উল্টানোর মাধ্যমে আসলে তার নিজের পতনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। অফিসে এসে আইপিএস অফিসার মনিকা তার ছদ্মবেশ ছেড়ে ফেলে নিজের আসল রূপে ফিরলেন এবং তার বিশ্বস্ত টিম নিয়ে জরুরি বৈঠকে বসলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এবার আর চুপ থাকা নয়, এবার আইন নিজের ভাষায় কথা বলবে। ইন্সপেক্টর আদিত্যের বিরুদ্ধে এমন অকাঠ্য ডিজিটাল ও কাগজে প্রমাণ জোগাড় করতে হবে যা কেউ কোনোদিন কোনো আদালত থেকে মুছে ফেলতে না পারে। তিনি বাজারে গোপন ক্যামেরা এবং রেকর্ডিং ডিভাইস বসানোর নির্দেশ দিলেন। পরের দিনগুলিতে তার টিম সফলভাবে ইন্সপেক্টর আদিত্যের চাঁদাবাজির একাধিক ভিডিও এবং অডিও রেকর্ড করল। কিন্তু ম্যাডাম জানতেন না যে শুধু একটি ভিডিও আদালতকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট নাও হতে পারে। তার আরও দৃঢ় প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রয়োজন ছিল। তিনি যখন বাজারের বিগত 2 বছরের অভিযোগের ফাইলগুলো পরীক্ষা করতে চাইলেন, তখন এক চমকপ্রদ তথ্য বেরিয়ে এলো। শত শত অভিযোগ জমা পড়া সত্ত্বেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে একটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অফিসার নিজে বাজারে গিয়ে সাধারণ বিক্রেতাদের আশ্বস্ত করার চেষ্টা করলেন এবং বললেন, আমি যদি আপনাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নিই তবে কি আপনারা আদালতে এসে সত্যি কথা বলবেন? আইন আপনাদের সাথে আছে। কিন্তু সাধারণ মানুষ এতটাই আতঙ্কিত ছিল যে তারা জবাববন্দি দিতে সরাসরি অস্বীকার করল। তারা বলল, ম্যাডাম, আপনি তো ডিউটি শেষে বড় বড় বডিগার্ড নিয়ে চলে যাবেন, কিন্তু এই অপরাধীরা তো এইখানেই থাকে। আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচতে চাই। এরপরই পুলিশ বিভাগের ভিতরে এক বড়সড় বিপর্যয় ঘটল। হঠাৎ করে অফিসারের কম্পিউটার সিস্টেম থেকে ইন্সপেক্টর আদিত্যের বিরুদ্ধে সংগৃহীত সমস্ত ভিডিও প্রমাণ এবং ব্যাকআপ ফাইল ডিলিট হয়ে গেল। এমনকি সিসিটিভি ফুটেজ এবং মূল অভিযোগের ফাইলটিও গায়েব হয়ে গেল। অফিসার বুঝতে পারলেন যে শত্রু শুধু বাহিরে নয়, তাদের নিজেদের ডিপার্টমেন্টের ভিতরেও বসে আছে।
যখন সমস্ত পথ বন্ধ হয়ে আসছিল তখন অফিসারের কাছে একটি গোপন চের কোড এলো। সেখানে লেখা ছিল, যদি আসল সত্য এবং আপনার ফাইল গায়েব হওয়ার কারণ জানতে চান তবে আজ রাত 9টায় পুরনো গোদামের পিছনে একা আসুন। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আইপিএস অফিসার মনিকা সেখানে পৌঁছালেন। সেখানে এক অন্ধকার কোণ থেকে এক যুবক বেরিয়ে এলো। অফিসার তাকে জিজ্ঞেস করলেন, কে তুমি, আর আমার তদন্ত কেন বন্ধ হয়ে গেল তা তুমি কিভাবে জানো? যুবকটি প্রকাশ করলো যে সে একসময় এই চক্রের সাথে কাজ করত, কিন্তু তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এখন অনুতপ্ত। সে বলল, ম্যাডাম, আপনি যাকে ধরার চেষ্টা করছেন সে ইন্সপেক্টর আদিত্য রাঠোর আসলে মাত্র একটা গুটি। এই পুরো কালো সাম্রাজ্যের আসল খেলোয়াড় হলেন এই অঞ্চলের প্রভাবশালী বিধায়ক রঘুবীর সিং। যুবকটি অফিসারকে একটি গোপন ডায়েরি এবং মেমোরি কার্ড দিল। সেখানে স্পষ্ট প্রমাণ ছিল যে প্রতি শনিবার রাতে ইন্সপেক্টর আদিত্য শহরের বাহিরে এক নিরিবিলি ফার্ম হাউসে বিধায়ক রঘুবীর সিং এর সাথে দেখা করে এবং সারা সপ্তাহের তোলা সমস্ত চাঁদার টাকা তার হাতে তুলে দেয়। যুবকটি আরও জানান যে বিধায়কের ক্ষমতার কারণে পুলিশ ফাইলের প্রমাণ দিয়ে এবং এত সহজে গায়েব করে দেয়া সম্ভব হয়েছে। এই নতুন তথ্য পেয়ে অফিসারের রণকৌশল পুরোপুরি বদলে গেল। তিনি বুঝতে পারলেন যে এবার আর ছোটখাটো চাল নয়, সরাসরি মূল অপরাধীকে হাতে নাতে ধরতে হবে। পরিকল্পনা অনুযায়ী শনিবার রাতে অফিসার তার স্পেশাল ফোর্স নিয়ে সেই গোপন ফার্ম হাউসটি চারদিক থেকে ঘিরে ফেললেন। তিনি পুরো অভিযানকে 4টি চৌকস দলে ভাগ করলেন। একদল বাহিরে নজরদারির জন্য, একদল পিছনের রাস্তায় পালানোর পথ বন্ধ করতে, একদল ড্রোন ও আধুনিক নাইট ভিশন ক্যামেরার দায়িত্বে এবং চতুর্থ দলটি স্বয়ং তার সাথে ভিতরে অপারেশন চালানোর জন্য। ফার্ম হাউসের ভিতরে তখন ইন্সপেক্টর আদিত্য বিধায়ক রঘুবীর সিংহের সামনে টাকার ব্যাগ রাখছিল। ড্রোনের ক্যামেরায় তাদের মধ্যকার কথোপকথন এবং অবৈধ লেনদেন স্পষ্টভাবে রেকর্ড হচ্ছিল। বিধায়ক বলছিল, এবার কত এসেছে, বাজারে ভয় যেন কোনোভাবে কম না হয়। যে মাথা তুলবে তাকে আর কথা বলার যোগ্য রাখা হবে না। আদিত্য এসে উত্তর দিল, কোনো চিন্তা করবেন না স্যার, পুলিশ আর আমাদের লোক সব জায়গায় আছে। তারা যখন এই সমস্ত অপরাধমূলক স্বীকারোক্তি দিচ্ছিল ঠিক তখনই আইপিএস অফিসার মনিকা নেতৃত্বে পুলিশ বাহিনী দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। হঠাৎ পুলিশ দেখে বিধায়ক রঘুবীর সিং ক্ষিপ্ত হয়ে উঠল। সে গর্জে উঠে বলল, এইসব কি ধরনের অভদ্রতা? তোমরা জানো আমি কে? একটা ফোন করব আর তোমার এই সরকারি ইউনিফর্ম গা থেকে নেমে যাবে। অফিসার অত্যন্ত শান্ত কিন্তু বজ্রকণ্ঠে বললেন, আজ আপনার কোনো ক্ষমতা বা রাজনৈতিক পদ আপনার পরিচয় নয়। আজ আপনার অপরাধী আপনার একমাত্র পরিচয়। আজ কোনো ফোন চলবে না, আজ শুধু দেশের আইন চলবে। পুলিশ সদস্যরা বিধায়ক রঘুবীর সিং এবং ইন্সপেক্টর আদিত্য রাঠোর উভয়কেই হাতকড়া পরালো এবং আইন অমান্যকারীদের আসল জায়গায় পাঠানোর ব্যবস্থা করলো। অবশেষে দিনটি এলো যখন অপরাধীদের আদালতের কাঠগড়ায় দাঁড়ানো হলো। মাননীয় বিচারক সমস্ত তথ্য প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে ঐতিহাসিক রায় ঘোষণা করলেন। তিনি বললেন, অভিযুক্তরা তাদের সরাসরি পদের চরম অপব্যবহার করেছে এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই আদালত উভয় আসামিকে দোষী সাব্যস্ত করে কঠোর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে।